পরম দয়ালীলা তুলসীর জন্য আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমারাঙ্গনা তুলসীর জন্য আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাসীর জন্য আমার কোটি কোটি প্রণাম। আচার্য দেবেশীর জন্য আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেক ঋষির জন্য আমার কোটি কোটি প্রণাম। আমার পিঙ্কি বই খুব ইষ্টপ্রাণ, আমি দেখে আপ্লুত হয়, আমি শিক্ষা গ্রহণ করি। কারণ ছোটবেলা থেকেই ঠাকুর ধরেছি, কিন্তু উদাহরণস্বরূপ আমি যখন সাজলাম তখন প্রতি ছবি আমার আয়না দেখে আমি নিজেকে কমপ্লিট করি। তেমনি এখানে এই যে ছোট ছোট এই শ্রাবণ পরিক্রমাতে যে এবার ছোট ছোট ছেলে মেয়েরা যেভাবে নিজের থেকে আপ্লুত হয়ে গান করবো, এই করবো, সে করবো, এগুলো তখন আমাদের ছোটবেলায় সেগুলো ছিল না। সেগুলো দেখে আমি আমার ঠাকুর প্রণাম কেমন করতে হয়, সবাইকে দেখে আমার গুরু ভক্তি হয়, সবাইকে দেখে আমি নিজেকে নিজে মানে ইষ্ট প্রতিষ্ঠা করতে গেলে নিজেকে যে শাসন করতে হয় সেটা আমি শক্ত পাই। আমি কিন্তু আমার মাথার উপরে ছাদ নেই, আমি একা দুর্বল, কিন্তু আমার ইষ্ট স্বার্থের জন্য আমি দুর্বল নয়, সেটা আমি একবারে বক্তৃতা বলতে পারি। জয় গুরু। কিন্তু ইষ্ট প্রসঙ্গ করার কথা ছিল আমার দিদির, আমি সেভাবে তৈরি নয়। পিঙ্কি বলছো তুমি হাসবে, তুমি গুরুর জন্য যে দাঁড়িয়ে জয় গুরু বলেছ সের জন্য তুমি অনেক 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 তোমাকে ধন্যবাদ। হাসার কি আছে এখানে? আমি আমার গুরুর গর্ভে জয়গান করবো, সে তেরাই হোক আর বেড়াই হোক, যেমনিতেই হোক, ঠিক আছে? আমি দাঁড়িয়ে আমি আলোচনা করতে পারি না। পুরো শ্রাবণ মাস চলে গেল, আমি একটা দিন দাঁড়িয়ে ইষ্ট প্রসঙ্গ করিনি। গতকালকে আমাকে ওই শিমুলতলাম কেন্দ্রতে আমাকে হঠাৎ করে বলেন, হ্যাঁ আমি করিনি এই কারণে, কারণ একবার পূজনীয় রাঙ্গামা 6-7-8 মাস আগে আসামি এসেছিলেন ঘুরতে। আমি 7 মাস আগে সেটা আমি আমার শাসন করেছি। যেমন আমাদের সৎসঙ্গে একটা ডিসিপ্লিন আছে, আমরা যখন সৎসঙ্গ মাতৃসঙ্গে যাই তখন জানি মুখে পান নিয়ে বসতে নেই, অতটুকুই জানতাম। কিন্তু পূজনীয় মা যখন সেই মন্দিরে হঠাৎ করে গিয়েছিলেন, সবাই কেউ জানতেন না, হঠাৎ যাওয়াতে মানে কে কি করবে সুযোগ লেগে গেছিল। তারপর পূজনীয় মা ভাবছেন সবাই যে ঠাকুর প্রণাম করতে ভিতরে আসবেন, পূজনীয় মা ভিতরে যাননি, প্রদক্ষিণ করলেন কেন্দ্র করার পরে সেই পাশের বাড়িতে, কেন্দ্রের পাশের বাড়িতে একটা মানে ওই এসামি এরিয়া, হ্যাঁ এসামি, ওদের মানে বিয়ে বাড়ি ছিল। পূজনীয় মা জিজ্ঞেস করলেন ওই এখানে বাড়িতে কি হুলস্থুলি চলছে রে শব্দ? বললেন যে সেটা তো বিয়ে বাড়ি, তাই এখানে বক্স বাজছে। পূজনীয় মা কি করলেন, তিনি গাড়ি থেকে কিছু আসবাবপত্র, কিছু অর্থ সেখানে একটা গামছা দিয়ে সেই পুটলি বেঁধে বললেন ওই বাড়িতে নিয়ে যা তোরা দিয়ে আসবি। তো গেলেন সবাই। তারপর পূজনীয় মা ঠাকুর প্রণাম করতে গেলেন না, গাড়িতে চলে আসলেন। সবাই স্থলে মাঠে চলে যাচ্ছেন, তখন আমার দিদির ছেলে সেই মন্দিরে ছিল। সে হঠাৎ করে মাথায় আসলো যে মাকে একটু জল নিয়ে দিই। ঠাকুর ঘর থেকে ঘোরাঘুরি করে একটা গ্লাসে নিয়ে পূজনীয় মাঠের বাড়ির মধ্যে উঠে যাবেন, সে সময় গিয়ে জলের বোতলটা জল দেওয়া হলো। মা আপনি খালি মুখে চলে যাবেন, একটা কিছু জল খেয়ে যান। না সে কিছু হবে না। তখন পূজনীয় মা কি করলেন, প্রথম জল খাওয়ার আগে ব্যাগ খুললেন, ঠাকুর প্রণামে হাতে দিলেন, দিয়ে বললেন যা, আমি ঠাকুর ঘরে যেতে পারলাম না, আমার মুখে পান ছিল। সেই গল্পটা আমার বন্ধুদের কাছ থেকে শুনে আমি শিখলাম। আমি আনন্দবাজারে যেতাম ছোটবেলায়, আমার বেগে থাকতো, আমি হুকুম করে বলছি, কারণ আমি আমার পূজনীয় সিপাহীদা, পিঙ্কিদা, পিন্টুদা ওদের কাছেই আমি অনেক দুষ্টামি করেছি। আমি বুঝতাম না, চিনতাম না, সামনেই পান বের করে খেতাম, সাদা বেলা দিতাম, আমাকে দেখে দেখে হাঁটছেন। আমার এক মামা ছিলেন, তিনি বলতেন তুই কি করছিস, সে পাগলি দেখছিস না, গুরু পরিবারে বসে আছেন।
সেই থেকে ওই শিক্ষা হলো। তারপর আমি ঠাকুর বাড়ি গেলে আমি আমার ব্যাগের ভিতরে আমি ঠাকুর বাড়ি আনতে বাজার খেতে পারি না। আমি কি করে লবণ, এই লেবু কাটা আচার আমার ব্যাগে থাকতো। তারপরে গত মে মাসে যখন আমি দেওঘরে যাই, তার আগে আলোচনাতে করলাম, আচার্যকে বলছেন যে তোর বাড়িতে যদি তুই কাউকে নেমন্তন্ন করিস, আর যেমন আমার প্রিয় খাবারটি আমি বানিয়ে নিয়ে গেলাম তোর নিমন্ত্রণ বাড়িতে, আর আমি সেই আমার প্রিয় খাবারটি দিয়ে আমি যদি তোর বাড়িতে নেমন্ত্রণটা খাই, তখন তোর কেমন লাগবে? আলোচনাতে করলাম, প্রথম ধাক্কা খেলাম, বললাম এ ঠাকুর আমি তো ছোটবেলা থেকেই করছি, আর করবো না তো, যদি ওই ছেড়ে দিলাম। গতবার মে মাসে যখন আমি ঠাকুর বাড়ি গেলাম, নিজের প্রয়োজনের কাজে গেছি, ঠাকুর প্রণাম করতে যাইনি, বিশেষ মানে অসুবিধাতে ছিলাম। অনেকেই তো ঠাকুর প্রণাম করে কিন্তু দেওঘরে যায়, আমি গত মে মাসে গেলাম আমার প্রয়োজনে কিছু নিবেদন করার জন্য। সেই সময় ঠাকুর বাড়ি যখন গেছি আমি কিছু নিয়ে যাইনি। লাস্ট যেদিন আসবো ভাবছি অনেক রাত্রে হয়ে গেছে, আচার্য প্রণাম করে আসছি, আনন্দবাজার খেতে পারবো না, রাত্রে গাড়ি চলে যাবো, ওই মনে মনে তো যা হয়। আনন্দবাজার আচার্য তো বলেছিলেন এই ওদেরকে বলে যে আনন্দবাজার খেতে চলে যেতে, না আনন্দবাজার বন্ধ হয়ে যাবে। ওই চুরি চুরি করে আমরা আমাদের কতজন আমরা ছিলাম চলে আসলাম। ঠিক আমরা আনন্দবাজার গিয়ে ঢুকলাম, তারপরে আনন্দবাজার গেট বন্ধ হয়ে গেল। জিজ্ঞেস করলাম এই যে এখন যে বন্ধ করে দিলে আমরা যে ঢুকলাম, বন্ধ করবে বলে, এই যে ঢুকেছ আর কেউ ঢুকতে পারবে না, সেটাই আনন্দবাজার বন্ধ। এখন যদি রান্না করতে করতে সকাল হয়ে যায়, আপনারা খেয়ে যখন বাড়াবেন তখন আমরা গেট বন্ধ করবো। জিজ্ঞেস করলাম, ধন্যবাদ আপনাদেরকে, কত সময় বসে থাকবেন। ঠিকই গেছি আমরা আনন্দবাজার নেওয়ার জন্য, তখন দেখছি আমরা প্রায় 20-30 জন বসে, মানে আমরা লাইনে ছিলাম, আর সেই লাইনে মানে আনন্দবাজার ভাত রান্না হচ্ছে, বসলাম, নাম করছি, বসছি, যাই হোক গরম ভাত তো হচ্ছে। তারপর দেখছি, আমি তো ভাবছি আমার ইয়ে তো কিচ্ছু নাই, আজকের দিন আমি কি করে প্রসাদ গ্রহণ করবো। নিজের জ্বালাই নিজের মানে নিজেকেই মানে শাসন করছি। তারপর দেখছি এমন সুন্দর ভাতের গন্ধ, সেন্টের চালের ভাত, সেটা মানে খালি মুখেই খাওয়া যাবে, কিছু লাগবে না। প্রস্তুত হয়ে গেছিলাম বলেই মনে হয় সেরকম একটা কিছু ঘটনা ঘটলো। কারণ আমি যদি নিজেকে আগে শাসন করতাম না, হয়তো প্রশ্রয়ের না কিছু পেয়ে যেতাম। ঠিক আছে, আমাদের বৃত্তি পদ্ধতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই একবার ঠাকুর পাল্লারে বসে আছেন, আর কতগুলি বানর বসেছিল খেলা করছে। তখন কালী ষষ্ঠী মা বলছেন যে ঠাকুর এই বানরগুলি কত ভাগ্য ভালো, এই তোমার কাছে খেলা করছে, তোমার কাছে আছে। কি বলিস? যারা আমার কাছে থেকেও টাকা টাকা ভাব যাদের, অন্য কিছু ভাব লাভ হচ্ছে চিন্তা করে, তারা অনেক দূরে থাকে। আর যারা দূরে থেকেও আমার কথা ভাবছে, হয়তো কোনো কর্মস্থলে তারা বাইরে আছে, কোনদিন তারা ঠাকুর বাড়ি যাবে, সেই যে মনোভাব, কবে কি আচার্য প্রণাম করবো, কবে কি করবো, তাই তারা দূরে থেকেও আমার অনেক কাছে আছে। আর ইষ্ট প্রসঙ্গ এতটুকুই, আমি আমার ঘড়ি তো দূরে আছে বলতে পারছি না, টাইম মেনটেন তো করা অবশ্যই প্রয়োজন। আমি আগে শ্রাবণী পরিক্রমা আজকে উদযাপন, এক কথায় রংপুর, আগামীকাল আমরা সৎসঙ্গ বিহার মন্দিরে উদযাপন করব সেই দিদিদের সাথে, সবাই উপস্থিত থাকবেন। আর যারা এই শ্রাবণী পরিক্রমে যারা ব্রতী ছিলেন, আর আমরা যারা আছে ব্রতী বাড়িতে গিয়ে আমরা সামিল ছিলাম, দুই পক্ষকেই আমি পরমিতা রাতুলের শ্রীচরণে তাদের সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি। এবং যারা আলোচনা করেছেন, যারা গান বাজনা কেউ পারফরমেন্স করেননি, যার যেরকম ভাবে ঝুলে ঝেড়ে যারা করেছেন,
তাদেরকে আরো উন্নতির জন্য আমি পরমপিতার কাছে তাদের সেই উন্নতিমুখর জীবন কামনা করি। আজকে দিদি মাতৃসভার আয়োজন করেছে আমার পিঙ্কি বোন, আমার পিঙ্কি বোনের যে শাশুড়ি মা, তিনি আলোচনা করা। দিদি এখন ভালো, দিদি এসেছেন, ভালো লাগলো। দিদি অনেক বই, দিদির কাছে বসলে বোঝা যায় যে ঠাকুর কেন এসেছেন, বড়মা কেন মাতৃসভা দিয়েছেন। কারণ এই যে পুরনো মানুষগুলা এমন সুন্দর গুছিয়ে সংসার করছে, আর আমরা এখন বর্তমানে আধুনিক যুগের মেয়েরা আমরা এলোমেলো হয়ে যাচ্ছি বলেই বড়মার এই শ্রাবণ পরিক্রমা। কারণ পুরনো মানুষ আর নেই। ওই মা পিঙ্কির যে ভাগ্য ভালো, পূর্বজন্মের সুকৃতির ফলে এইভাবে শাশুড়ি পেয়েছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এইভাবে ঠাকুর ভজনা করুন, আর এইভাবে পিঙ্কি বোনের শাশুড়ির মার মতো যেন সবাই শাশুড়ি পান। আমি একবার আমার অন্তঃস্থল থেকে আমি প্রার্থনা জানাচ্ছি। কারণ এত ইষ্টপ্রাণ না বসলে বোঝা যায় না। আমি যতদিন আসলাম, আমার আজকে স্বাধীনতা দিবসে যন্ত্র নিয়ে আসতে পারবো না। আমি গতকালকে শিমুলতলায় চলে আসলাম, আমার উপজেলার কাজ ছিল। সারাদিন বসতে বসতে আমার কোমর ঠিক হয়ে গেছে, আর কিরকম আমার শরীরটা খারাপ করছিল। তবু শ্রাবণী পরীক্ষা বন্ধ হবে বলে আমি শিমুলতলা গিয়েছিলাম। যাই হোক, আমার উপযোজনা রাত্র 2 রাত্র ছিল, কাল থেকে সারাদিন বসে শেষ করেছি। আজকে যে বন্ধ আমার মাথায় ছিল না, তাহলে তো কষ্ট করতাম না। যাই হোক, আমি আমার দিদিকে কিছু বলার জন্য অনুরোধ রাখবো সবার উপস্থিতির জন্য এবং আগামীকালকে যাওয়ার জন্য সবার সুস্থতা কামনা করছি। করমদলের আত্মীয় চরণে জয় জয়। কিছু কি করবানি?